হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম জলিল, খিলগাঁও আইডিয়াল কলেজ থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। কি অবস্থা, পড়াশোনা চলছে? গত ক্লাসে আমরা পড়েছিলাম অর্থনীতি প্রথম পত্রের ৮ম অধ্যায় খাজনা। সেখানে পড়েছিলাম খাজনা কি, খাজনার সংজ্ঞা, খাজনার বৈশিষ্ট্য, অর্থনৈতিক খাজনা এবং খাজনা কেন দেয়া হয়। মনে পড়ে? আজকে আমরা পড়ব মোট খাজনা এবং নিট খাজনা, অনুপার্জিত আয় এবং রিকার্ডো খাজনা তত্ত্ব। তাহলে মোট খাজনা কি? মোট খাজনা হচ্ছে জমি ব্যবহারকারী কর্তৃক জমির মালিককে চুক্তি অনুসারে প্রদত্ত মোট অর্থকে হচ্ছে মোট খাজনা বলে বা চুক্তিবদ্ধ খাজনা বলে। সেখানে মোট খাজনা যেগুলো থাকবে সেটা হচ্ছে জমির বিশুদ্ধ যে খাজনা আছে সেটা, মূলধন নিয়োগ বাবদ সুদ, তারপরে হচ্ছে প্রাপ্তিযোগ্য যে মজুরি, তারপরে মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর এবং ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা। এই সব কিছুই থাকবে হচ্ছে মোট খাজনার মধ্যে। তাহলে মোট খাজনার মধ্যে কি কি রইল? প্রথমত হচ্ছে জমির বিশুদ্ধ খাজনা, অর্থাৎ জমি ব্যবহার করার ফলে যে টাকাটা আমরা দিব সেটা। তারপরে হচ্ছে মূলধন নিয়োগ বাবদ যে সুদ, সেখানে যে মূলধনটা ব্যবহার করা হবে তার জন্য যদি কোনো সুদ দিতে হয় তাহলে সেটার অন্তর্ভুক্ত হবে। প্রাপ্তিযোগ্য যে মজুরিটা প্রদান করতে হবে সেটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এবং মালিক যে সরকারকে কর প্রদান করবে সেই করও সেখানে অন্তর্ভুক্ত হবে এবং ঝুঁকি গ্রহণের জন্য যে মুনাফা সেটাও সেখানে অন্তর্ভুক্ত থাকবে। এটা মোট খাজনা। এবং নিট খাজনা কোনটা? সেটা হচ্ছে নিট খাজনা হলো অস্থিতি স্থাপক উপাদান ব্যবহার বাবদ যে প্রদত্ত অর্থ, অর্থাৎ অর্থনীতিতে এখানে শুধু জমি ব্যবহার করার জন্য মালিককে যে অর্থটা দেয়া হবে সেটাই হচ্ছে নিট খাজনা। আবার সেটাকে বিশুদ্ধ খাজনা বা অর্থনৈতিক খাজনা বলা হয়ে থাকে। তাহলে মোট খাজনা এবং যে নিট খাজনা আমরা পড়লাম, সেখানে হচ্ছে আমরা যদি বলি তাহলে এখানে মোট খাজনার পরিব্যাপ্তিটা হচ্ছে ব্যাপক আর নিট খাজনাটা হচ্ছে খুবই ক্ষুদ্র বা ছোট। তারপরে এখানে বলা হচ্ছে মোট খাজনার মধ্যে হচ্ছে আমাদের পূর্ববর্তী যে কথাগুলো বলেছিলাম, বিশুদ্ধ খাজনা, তারপরে সুদ, মজুরি, কর, মুনাফা, ঝুঁকি, সবকিছু এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এবং নিট খাজনার মধ্যে এগুলো কিছুই অন্তর্ভুক্ত থাকবে না, সেখানে শুধু হচ্ছে মোট খাজনা থেকে এগুলো সব বাদ দিয়ে শুধু একমাত্র জমি ব্যবহার করার জন্য যেটা দিয়েছে সেটাই সেখানে থাকবে। আচ্ছা, তারপর অনুপার্জিত আয় সেটা হচ্ছে দেশের লোক সংখ্যা বৃদ্ধি পেলে, অর্থনৈতিক উন্নতি হলে সাধারণভাবে জমির দাম অত্যধিক বৃদ্ধি পায়। এক্ষেত্রে মালিক কোনো বাড়তি পরিশ্রম বা বিনিয়োগ না করে যে অতিরিক্ত উপার্জন করে সেটাই হচ্ছে অনুপার্জিত আয়। অর্থাৎ অনুপার্জিত আয় হচ্ছে যেটা হচ্ছে জমির মালিক সে আগে যে পরিমাণ জমি তার কাছে ছিল এখনো সেটাই আছে, কিন্তু হচ্ছে সেখানে অনেক সময় অর্থনৈতিক উন্নতি হলে যদি একটা জায়গায় সেখানে যদি হঠাৎ করে মিল ফ্যাক্টরি এগুলো হয়ে যায় তখন হচ্ছে সেখানে শ্রমিকরা হচ্ছে বাসা ভাড়া নেয়, আবার হচ্ছে বিভিন্ন দোকানপাট এগুলো বিভিন্ন কিছু গড়ে ওঠে, তার জন্য ওখানে হচ্ছে লোকের চলাচল বৃদ্ধি পেয়ে যায়। এই সমস্ত কারণে যখন ওই আগের জমি থেকে যে পরিমাণ অর্থ সে পেত এখন তার চাইতে বেশি অর্থ পাচ্ছে, কিন্তু সেখানে মালিককে কোনো প্রকার শ্রম দিতে হচ্ছে না, বিনিয়োগ দিতে হচ্ছে না, সে অতিরিক্ত যে আয়টা সেটাই হচ্ছে অনুপার্জিত আয়। এবার আমরা চলে আসি রিকার্ডোর খাজনা তত্ত্ব। রিকার্ডো খাজনা তত্ত্ব আগে আমরা বলেছিলাম যে রিকার্ডোর যে খাজনা তত্ত্ব সেখানে সে বলেছিল যে কি জমি এবং জমির আদি শক্তি এবং অক্ষয় শক্তিকে ব্যবহার করে যে ব্যবহারের ফলে যে মালিককে যে অর্থ প্রদান করা হয় সেটাই হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্ব। এখানে হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্বের মধ্যে যে অনুমিত শর্তগুলো আছে তার প্রথম কথা হচ্ছে সমগ্র সমাজের প্রেক্ষিতে জমির যোগানটা হচ্ছে সীমাবদ্ধ। জমির প্রকৃত প্রদত্ত বলে এটা হচ্ছে যোগান দাম নেই। জমিতে হচ্ছে ক্রমহ্রাসমান বিধির প্রান্তিক যে উৎপাদন বিধি আছে সেটা হচ্ছে কার্যকর, এবং জমির উৎপাদন ক্ষমতা এবং উর্বরতার পার্থক্য রয়েছে, এবং জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা রয়েছে। রিকার্ডোর খাজনা তত্ত্বে হচ্ছে প্রথম যে কথা সেটা বলা হচ্ছে যে উর্বরতার কারণেই হচ্ছে পার্থক্যের কারণেই হচ্ছে আমাদের এখানে খাজনার উদ্ভব হচ্ছে, যেটা হচ্ছে রিকার্ডোর প্রথম কথা বা প্রধান কথা। সেখানে আমরা যদি দেখাই তোমাদেরকে যে এখানে 3টি শ্রেণীতে জমিকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রথম জমি, তারপর দ্বিতীয় শ্রেণীর জমি, তারপর হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি। এখানে প্রথম শ্রেণীর জমিটা হচ্ছে উৎকৃষ্ট, তারপরটা হচ্ছে আরেকটু
কম উৎকৃষ্ট থেকে তারপরেটা হচ্ছে নিচে যে পরে যেটা আছে তৃতীয় শ্রেণী সেটা হচ্ছে নিকৃষ্ট জমি। তার মানে হচ্ছে এখানে যেভাবে উৎপাদন, ধরো এখানে বলা হচ্ছে যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী তিনটি জমিতেই হচ্ছে আমাদের উৎপাদন খরচ কি একই রকম 400 টাকা ধরে আমরা উৎপাদন খরচ এখানে ব্যবহার করা হচ্ছে, এবং সেখানে উৎপাদিত যে উপাদান আসতেছে তার যে অর্থমূল্য সেটা এখানে আসতেছে প্রথম শ্রেণীতে আসতেছে হচ্ছে 600 টাকা, এবং দ্বিতীয় শ্রেণীর জমিতে আসতেছে 500 টাকা, এবং তৃতীয় শ্রেণীর জমিতে আসতেছে 400 টাকা। তার মানে হচ্ছে এখানে প্রথম শ্রেণীর জমিতে 400 টাকা ব্যবহার করে 600 টাকা হচ্ছে তার উৎপাদন এসেছে এবং সেটার আর্থিক মূল্য। তাহলে আমি 600 টাকা থেকে যদি 400 টাকা বিয়োগ করে দেই তাহলে হচ্ছে আমার 200 টাকা হচ্ছে আমার কি প্রথম যে আমার শ্রেণীর জমি আছে সেটার খাজনা। দ্বিতীয় শ্রেণীতে যে জমিটা আছে সেটাতে হচ্ছে আমার 500 টাকা, 400 টাকা খরচ করে আমি 500 টাকা উৎপাদন পেয়েছি, অর্থমূল্য হচ্ছে 500 টাকা। সেখানে 500 টাকা থেকে যদি 400 টাকা বিয়োগ করে দেই তাহলে আমি সেখানে মোট আমার জমি খাজনা হচ্ছে 100 টাকা। আর এখানে দেখো তৃতীয় শ্রেণী যে জমিটা আছে সেখানে হচ্ছে আমার উৎপাদন খরচ 400 টাকা, এবং আমার এখানে আমার যে অর্থের মূল্য যেটা এসেছে উৎপাদনের পরে সেটা হচ্ছে 400। তাহলে হচ্ছে এখানে আমার উৎপাদন খরচ এবং যে আমার উৎপাদিত পণ্যের যে মূল্য এসেছে সেটা হচ্ছে 400। তাহলে এখানে আমার কোনো অর্থনৈতিক খাজনা নেই, বা এখানে হচ্ছে আমার খাজনাবিহীন জমি বা প্রান্তিক জমি। এই জমিটা হচ্ছে আমার নিকৃষ্ট জমি, আর এই জিনিস এটা হচ্ছে আমার উৎকৃষ্ট জমি। তাহলে হচ্ছে আমার যে জমিতে যে উৎপাদন খরচ এবং উৎপাদিত পণ্যের মূল্য একই হয় সেই জমি হচ্ছে খাজনাবিহীন জমি, এবং সেই জমিকে হলে বলা হয় প্রান্তিক জমি। এই কথার প্রেক্ষিতেই বলা হচ্ছে যে উৎপাদনের ভিত্তিতেই হচ্ছে রিকার্ডো যেটা বলেছে যে উর্বরতার পার্থক্যের কারণে হচ্ছে আমাদের খাজনার উদ্ভব হয়ে থাকে। তাহলে আশা করি পড়াগুলো বুঝতে পেরেছো তোমরা এই পড়াগুলো বই দেখে আবার পড়বে এবং বেশি বেশি করে পড়বে। তারপর পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ভালো থাকো তোমরা সবাই।